So financial statement modeling, this is our current topic. So এখানে আমরা কি চাই? As I mentioned, আপনি যখন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হন, আপনার একটা রোল থাকে ইকুইটি অ্যানালিস্ট, এটা একটা রোল থাকে, or you might play other roles also. So এখানে কমন একটা যে কাজটা করা হয়, আমরা যে ফাইন্যান্সিয়ালস গুলো প্রিভিয়াস হিস্ট্রি থেকে পাচ্ছি, সেই ফাইন্যান্সিয়ালস গুলো, সেই নাম্বার গুলো আমাদের ফিউচারের জন্য এস্টিমেট করতে হয়। So it helps us to forecast the cash flows, the valuation, etc. আপনি এটার সাথে পরিচিত, আপনাকে যখন ভ্যালুয়েশন করতে হবে, ভ্যালুয়েশন ইজ অলওয়েজ ফরওয়ার্ড লুকিং। আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর নাম্বারটাও ফরওয়ার্ড সময়ের জন্য হতে হবে, ফিউচার সময়ের জন্য হতে হবে। বাট দ্য ওয়ে ইউ হ্যাভ দ্য ডেটা, আপনার কাছে তো ফিউচার ডেটা নাই, আপনার কাছে আছে পাস্ট। আপনাকে ফিউচার দেখতে হলে আগে পাস্ট অ্যানালাইসিস করতে হবে। So সেটার জন্য আমরা পাস্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস নিয়ে আসি। বাট আমার আলটিমেট পারপাস হচ্ছে ফিউচার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ফোরকাস্ট করা। সো যে ফিউচারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফোরকাস্ট করা যে কাজটা, এটাকে আমরা বলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মডেলিং। দ্যাট মিনস ইউ ক্রিয়েট আ স্ট্রাকচার বেসড অন হুইচ ইউ ক্যান থিঙ্ক অফ যে 2027 এ সেলস কেমন হতে পারে, 2028 আমার কস্ট অফ গুডস কেমন পার্সেন্টে চলে যেতে পারে, আর 2030 আমার ইনফ্লেশন কেমন হতে পারে, দিস থিংস টুগেদার। তো এখানে আমরা যে স্টেপস গুলো ফলো করি সেটা আমরা প্রথমে দেখি, তারপর আমরা এটা না একটু ডিটেলে কথা বলছি। So let me show you a pro forma যে এটা কিভাবে কাজ করে। ফর এক্সাম্পল, আমার কাছে এখানে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই কোম্পানিটার কিছু রেশিওস ক্যালকুলেট করা আছে, সেটা আমি একটু আপনাকে দেখাচ্ছি। ফর এক্সাম্পল, গত ক্লাসে আমরা যে ধরনের ক্যালকুলেশন দেখিয়েছি সেটা আগে দেখাই। তো আমরা গত ক্লাসে বলেছি ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট থেকে আমরা একটু আগে যে রেশিওস গুলো ক্যালকুলেট করছিলাম, এরকম কিছু রেশিওস আপনার কাছে এখানে আছে। আহ এখন আপনি এই রেশিওস গুলো ইউজ করে, সেইখানে আমাদের আছে 2014 থেকে 2018 পর্যন্ত, বাট হোয়াট ইজ অ্যাবাউট 18 পরে কি হয়েছে বা 18 পরে কি হবে? So আমরা যখন এটা করছি, উই আর ইন 2018। 18 পরে কি হতে পারে সেটার জন্য আমরা কিছু ফোরকাস্ট করে থাকি, বা ফোরকাস্টে কিছু বেসিস আমরা নিয়ে থাকি। সেটা নেওয়ার জন্য আমরা এই যে ফোরকাস্ট রেশিও সিওসি, যে এখানে আমরা 18 পর্যন্ত রিটার্ন অন সেলস, এটা হচ্ছে অ্যাকচুয়াল নাম্বার 1666 1475, দেখতে পাচ্ছেন? এখন এই অ্যাকচুয়াল নাম্বারটার উপর বেসিস করে আমরা ফোরকাস্ট করি যে ফিউচার এটা নাম্বারটা কেমন হতে পারে। অথবা রিটার্ন অন ইকুইটি, এটা ছিল অ্যাভারেজে কেমন পার্সেন্টেজ, 4.28 4.11 এরকম কিছু পার্সেন্টেজ ছিল। So আমরা ফিউচার এস্টিমেট করার চেষ্টা করি যে ফিউচার নাম্বার কেমন হতে পারে। সো হাউ ইট লুক লাইক, ফর এক্সাম্পল আমার এখানে গত 5 বছরের রেভিনিউ আছে। So আমরা চেষ্টা করি কিছু সামনের 5 বছর কেমন যেতে পারে। সো হোয়াট ডু উই অ্যাকচুয়ালি মেক হিয়ার, আমরা প্রিভিয়াস পিরিয়ডের নাম্বার উপর একটা গ্রোথ রেট অ্যাপ্লাই করে আমরা ফিউচার পিরিয়ডে সেলস দেখার চেষ্টা করি। সো এখানে হচ্ছে 2018-তে আমরা বলছি যে সেলস আগামী বছর 5% বাড়তে পারে, তখন ডিসেম্বর 19 এর সেলস আমরা লিখবো কত, 1050। আর ডিসেম্বর 20-এ আমরা বলছি যে এটা ডিসেম্বর 18-এর তুলনায় 10% হওয়ার কথা, তাহলে এটা আমরা লিখবো ওখানে কত, আপনার 1010, এরকম আমরা ফোরকাস্ট করি। আচ্ছা, এখন এই যে কস্ট অফ সেলস, এই নাম্বারগুলো আমরা কিভাবে এস্টিমেট করি? ফর এক্সাম্পল, এই ইনকাম স্টেটমেন্ট আমরা গত ক্লাসে যখন দেখাচ্ছিলাম, ইউ প্রবাবলি ক্যান রিকল, আমরা বলছিলাম যে সামিটের
এই পার্সেন্টেজ কোথায় চলে যায়? কস্ট অফ সেলস এ চলে যায়। আর গোল্ডেন হারভেস্টে দেখছেন অ্যাবাউট 50%, 45 to 50% কোথায় চলে যায়? কস্ট অফ সেলস এ চলে যায়। So আমরা যখন ইনকাম নাম্বার ক্যালকুলেট করলাম, তার উপর যদি আমি 50% কি করে দিই, অ্যাপ্লাই করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব? আমি সামনে কস্ট অফ সেলস কেমন হতে পারে সেটা পেয়ে যাবো। সেইভাবে আমরা এখানে নিয়ে আসলাম। তারপর আমরা ডেপ্রিসিয়েশন, অ্যামortization এগুলো এস্টিমেট করি based on the previous period depreciation information given by the company. In this way আমরা এখানে বেশিরভাগ নাম্বার আমরা, কিছু নাম্বার আমরা বললাম, ফর এক্সাম্পল কস্ট অফ সেলস, এই নাম্বারটা আমরা কিসের রিলেটিভ এস্টিমেট করি? আমরা যে সেলস এস্টিমেট করছি সেটার বেসিসে। কিন্তু এটা যদি হয় ফাইন্যান্স কস্ট অথবা ইনভেস্টমেন্ট ইনকাম, আমরা কি এটা সেলস এর বেসিস এস্টিমেট করলে ভালো হবে? এই যে ফাইন্যান্স কস্ট কি রেভিনিউর উপর ডিপেন্ড করে? ফাইন্যান্স কস্টটা কিসের উপর ডিপেন্ড করে? হোয়াট ডু ইউ থিঙ্ক? আমাকে চ্যাট বক্সে লিখেন। আমরা যে ফাইন্যান্স কস্ট, ইনভেস্টমেন্ট ইনকাম এগুলোর কথা বলছি, এগুলো কি সেলস এর উপর ডিপেন্ড করে, আর অন্য কিছুর উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করলে সেটা কিসের উপর? সো ফাইন্যান্স কস্ট ডিপেন্ড করে এক্স্যাক্টলি ডেট অ্যামাউন্টের উপর। সো আমরা যদি ডেট অ্যামাউন্ট এস্টিমেট করি, তাহলে আমরা সেটার উপর ফাইন্যান্স কস্ট একটা পার্সেন্টেজ এস্টিমেট করে আমরা ফাইন্যান্স কস্ট এস্টিমেট করতে পারি। সো ইন দিস ওয়ে দা প্রোফর্মা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ওয়ার্কস ফর ইনকাম স্টেটমেন্ট। আর ব্যালেন্স শিটও একইভাবে আমরা ফিউচারে কারেন্ট অ্যাসেট কেমন হতে পারে, ক্যাশ কেমন থাকতে পারে, লাইবিলিটিস কেমন থাকতে পারে, এগুলো এস্টিমেট করার চেষ্টা করি। সো দিস এস্টিমেট অ্যাকচুয়ালি হেল্প আস টু কাম উইথ সাম রিপোর্ট, যেটা আমরা ইকুইটি রিপোর্ট বলে থাকি। So আমরা যদি এস্টিমেট গুলো না করে থাকি, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, এই রিপোর্ট তৈরি করতে পারবো। ইউ মাস্ট বি ফ্যামিলিয়ার উইথ সাম ইকুইটি রিপোর্ট অর স্টক পিচিং রিপোর্ট। সো এখানে সে মেরিকো বাংলাদেশ সম্পর্কে অ্যানালিস্টরা কি করছে, একটা অ্যানালাইসিস রিপোর্ট প্রোভাইড করছে। তো এখানে দেখেন, এই যে রেভিনিউ নাম্বার, এইজ ফর অ্যাকচুয়াল, বাট এরপরে যেগুলোর পাশে দেখতে পাচ্ছেন, এইজ ফর এস্টিমেটেড। তো এস্টিমেশন গুলো কিভাবে করেছে? আমরা একটু আগে যেটা বলেছিলাম, যেগুলো পাস্ট নাম্বারের উপর বেসিস করে কি করা হয়, এস্টিমেট করা হয়। সে আপনি যে ফাইন্যান্সিয়াল রেশিও ক্যালকুলেশন শিখলেন, এটা আপনার কিসে কাজে লাগলো? It will help you to understand how your company is doing right at this moment. So let's think of the এখানে কিছু রেশিওস আমরা দেখা কোথায় কাজে লাগে। So if you don't do this, you'll not be able to think of that how your company is likely to perform in the future. So আপনি দেখেন এই যে গ্রোথ রেশিও, এই নাম্বারগুলো কিভাবে গ্রো করেছে। রেভিনিউ মেরিকো 2007-এ 104.3% তার রেভিনিউ গ্রো করেছে, 8-এ 83.1%, 9-এ 52.6%. So during this time the company started their business in Bangladesh. But in future, when you are estimating for future, you see that you are estimating very much lower numbers. So what do you think? Mature companies এর গ্রোথ রেট বেশি হয় নাকি ইয়াঙ্গার কোম্পানিজ এর গ্রোথ রেট বেশি হয়? আই মিন এই কোম্পানি যখন এই সময় ছিল তখন তার ইয়াং স্টেজে ছিল, বাট লেটার টাইম এই কোম্পানি এখন কিছুটা গ্রোথ স্লো হয়ে গেছে বা ম্যাচিউর স্টেজের দিকে রিচ করছে। ঠিক আছে, এই জন্য এখানে কি হচ্ছে, গ্রোথ রেটে কমে আসছে। এই যে প্রতি পিরিয়ডে সিম্পলিসিটির জন্য 20% এভাবে করে গ্রোথ নেওয়া হচ্ছে। এগুলো কিভাবে নেওয়া হয় সেটার প্রতি আমরা একটু পরে কথা বলছি। গ্রস প্রফিট, অপারেটিং প্রফিট, এগুলো নিয়ে আমরা কাজ করা শিখেছি। রেশিওস, এগুলো নিয়ে আমরা কথা বলে শিখেছি। গ্রস মার্জিন, অপারেটিং মার্জিন। সো দিস অ্যাকচুয়ালি রিফ্লেক্ট সামথিং, যে আমরা যা করছি এটা কোথায় অ্যাপ্লাই করা হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, এখন আপনি যখন এস্টিমেট করবেন, আপনাকে কি কি ব্যাপার খেয়াল রাখতে হবে? সো হোয়াট আর দ্য স্টেপস ইউ হ্যাভ টু গো থ্রু? ফার্স্ট অফ অল, আপনি যখন রেভিনিউ এস্টিমেট করবেন, ফিউচার রেভিনিউ, you have to understand the market, you have to understand the company, you have to understand the industry. For example, আহ আজকে এবং কালকে নিউজ হচ্ছে বাংলাদেশে যারা টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে, they have come back. They are expected to experience a double digit export growth in the coming years. So এটা যদি হয়ে থাকে, এটার বেসিসে আপনাকে আগেই
যে রেভিনিউ, আগে রেভিনিউ ছিল 1000 মিলিয়ন ধরে নিলাম একটা কোম্পানি, এখন এখানে যে রেটে আপনার ইন্ডাস্ট্রি গ্রো করতে পারে বলছে, আর আপনি যদি ইন্ডাস্ট্রির একজন ডমিনেন্ট প্লেয়ার হন, তাহলে ইন্ডাস্ট্রি যে রেটে গ্রো করবে আপনারও সেম রেটে গ্রো হবে, ফর এক্সাম্পল 10%। তখন আপনি নেক্সট ইয়ারের জন্য সেলস কত হবে, 1000 মাল্টিপ্লাইড বাই 10%, অথবা 1000 মাল্টিপ্লাইড বাই 1.10 এইভাবে। এখন আবার কিছু কোম্পানি আছে যারা জিডিপির সাথে কানেক্টেড, জিডিপি বাড়লে তাদের রেভিনিউ বাড়ে। গভর্নমেন্ট তো আপনাকে বলে দিয়েছে যে 2030 পর্যন্ত আমরা জিডিপি কেমন এস্টিমেট করছি। তো এই কোম্পানিগুলোর নেচার হচ্ছে এমন যে তাদের রেভিনিউ গুলো জিডিপির একটা পার্সেন্টেজ থেকে থাকে। ফর এক্সাম্পল পাওয়ার কোম্পানি, ইকোনমিতে যদি ইকোনমিক অ্যাক্টিভিটি বেশি হয় তাহলে পাওয়ার বেশি প্রয়োজন হবে, তাহলে পাওয়ার কোম্পানির প্রোডাকশনে গ্রোথ রেট বাড়াতে হবে। দ্য অপোজিট ইজ ট্রু। সো এখন আহ, আপনার যখন জিডিপি বেশি হয়, ইকোনমিক অ্যাক্টিভিটিস আর ভেরি গুড, তখন আপনার পাওয়ার কনজাম্পশন বাড়বে। দ্য ভাইস ভার্সা ইজ ট্রু। সো ইউ হ্যাভ টু চেক যে ইন্ডাস্ট্রি বেড়ে তো এতটুকু হবে, সেই ইন্ডাস্ট্রি হচ্ছে 10,000 কোটি টাকার হবে, অথবা ইন্ডাস্ট্রি হচ্ছে 6,000 কোটি টাকা হবে, আর আপনার মার্কেট শেয়ার ইউ আর এক্সপেক্টিং 15%, আর মার্কেট শেয়ার ইউ এক্সপেক্টিং 10%, তাহলে বাকি অ্যামাউন্ট অফ সেলস এটা কাকে জেনারেট করতে হবে, আপনাকে জেনারেট করতে হবে। ওকে, সো দ্যাট ইজ দ্য নাম্বার ওয়ান। নাম্বার টু, একটু আগে আমরা কস্ট অফ সেলস এর ব্যাপারে দেখালাম যে রেভিনিউর একটা পার্সেন্টেজ কস্ট অফ সেলস ক্যালকুলেট করা হয়। সো সিম্পলিস্টিকলি স্পিকিং, কস্ট অফ গুডস সোল্ডও আপনার রেভিনিউ একটা পার্সেন্টেজ প্রিভিয়াসলি দেখা হয়। If we think of that, there will be no major changes in the cost structure. The previous percentage is a safe approximation. Next one, আপনাকে সেল জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এগুলো এস্টিমেট করা লাগে। ইন মেনি অফ দ্য কেসেস এই নাম্বার গুলো ফিক্সড নাম্বার থাকে, বাট ইন সাম কেসেস দিস নাম্বারস মাইট বি ভেরিয়েবল। আপনাকে বলা হলো যে আপনার 10,000 প্রোডাক্টের জন্য আমার শিপিং কস্ট হচ্ছে পার প্রোডাক্টে 100 টাকা এরকম। তো তখন আপনার রেভিনিউর সাথে শিপিং কস্ট একটা রিলেশন কি করছে, হোল্ড করছে। আর সামটাইমস আপনার শিপিং রিলেটেড যে ফেসিলিটিস, ওয়্যার হাউস যে ফেসিলিটিস আছে, আপনার সেলস হোক না হোক, এটা আপনাকে কি কি করতে হচ্ছে, বিয়ার করতে হচ্ছে। তো ওখানে আপনার শিপিং কস্ট কি হতে পারে, একটা ফিক্সড কস্ট হতে পারে। তারপরে একটু আগে আমি জিজ্ঞেস করেছিলাম আপনাকে ফাইন্যান্স কস্ট আপনি কিভাবে এস্টিমেট করবেন। So, আপনি যদি ডেট লেভেল থাকে সেটার উপর আপনি ফাইন্যান্স কস্ট এস্টিমেট করতে পারেন। আপনি ইনভেস্টমেন্ট ইনকাম কিভাবে ক্যালকুলেট করবেন, আপনি যদি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট থাকে সেটার উপর পার্সেন্টেজ অ্যাপ্লাই করে কি করতে পারেন, ইন্টারেস্ট অ্যামাউন্ট ক্যালকুলেট করতে পারেন। আমরা যদি ট্যাক্স রেট কত, আহ, আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমরা যে ইনকাম ট্যাক্স এক্সপেন্স, এটাকে যখন আমরা আহ, আমাদের ট্যাক্সেবল ইনকাম দিয়ে ডিভাইড করি, তখন আমরা পাই ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। সো ইট ইজ নট দ্য অ্যাকচুয়াল or a statutory tax rate, but it helps us যে কোম্পানি নেক্সট পিরিয়ডে কিভাবে ট্যাক্স ফেস করতে পারে। সেখানে আমরা দুটো জিনিসকে সেপারেট করছি, একটা হচ্ছে ট্যাক্স অ্যাকাউন্টিং আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। তো ট্যাক্স অ্যাকাউন্টিং থেকে আমরা যে ট্যাক্সটা ক্যালকুলেট করি সেটা হচ্ছে অ্যাকচুয়াল ট্যাক্সেস পেয়েবল, আর আমরা যখন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং থেকে ট্যাক্সেস ক্যালকুলেট করি, দিস ইজ মোর আপনার আহ, যারা কোম্পানিকে, কোম্পানির যে আপনার ট্যাক্সেবল ইনকাম আছে, এটাতে কোম্পানিকে কত ট্যাক্স এক্সপোজার আছে। বাট for deferred tax asset and deferred tax liabilities, not necessarily the effective tax amount টাই এই আপনার অ্যাকচুয়াল ট্যাক্স অ্যামাউন্ট, ট্যাক্সের ক্যালকুলেশন সেম হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদেরকে ব্যালেন্স শিটের আইটেম গুলো এস্টিমেট করতে হয়, হাউ মাই ইনভেন্টরি উইল বি ইন দ্য নেক্সট ইয়ার, এই এস্টিমেটে করতে হয়। সো তারপর আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডেপ্রিসিয়েশন কেমন হবে এগুলো এস্টিমেট করতে হয়। সো দিস এ টিডিএস জব, মানে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট একটা টিডিএস জব হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মডেলিং। বাট এটা
আপনি তো প্রত্যেকটা কোম্পানির জন্য করেন না, আপনাকে দেখানো হয়েছে যে হুইচ কোম্পানি হ্যাজ রিয়েলি ওয়ার্থ দ্য অ্যানালাইসিস। আপনি যদি দেখেন যে এখানে একটা কোম্পানি ভালো লেগেছে, ইউ ক্যান কাম টু মানে এই কোম্পানিটার ব্যালেন্স শিটের যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো কিভাবে গ্রো করবে ডিপেন্ডস অন যে কোম্পানি কিভাবে এক্সপান্ড হতে চায়। কোম্পানি যদি এজ ইট ইজ থাকে, মানে কোম্পানি যে ক্যাপাসিটি এখন আছে সেই অনুযায়ী থাকছে, তাহলে কোম্পানির ক্যাপিটাল এক্সপেন্ডিচার ওভার দ্য ডেপ্রিসিয়েশন এই নাম্বারটা রেশিও হবে 1। আর এমন যদি হয় যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার সে কম করছে, ডেপ্রিসিয়েশন বেশি হচ্ছে, আহ তখন আপনার কি হতে পারে, এই রেশিওটা কমে 1-এর নিচে চলে যেতে পারেন, দা ভাইস ভার্সা ইজ ট্রু। তো এগুলো যখন আমরা করতে পারবো তখন আমাদের কি রেডি হয়ে যায়, আমরা তখন ফিউচার, এই যে এখানে আমি রিপোর্টে আপনাকে দেখাচ্ছিলাম, আহ এই যে ফিউচারের নাম্বার গুলো আমরা এস্টিমেট করতে পারবো। সেই নাম্বার গুলো না থাকলে, এই যে ফর এক্সাম্পল আর্নিংস পার শেয়ার, রেভিনিউ গ্রোথ, এগুলো ফিউচার, এই যে ই পাশে যেগুলো আছে এগুলো সবগুলো এস্টিমেটেড কেমন হতে পারে। আচ্ছা, এখন এই এস্টিমেশন আপনি যখন করতে যাবেন আপনি কি কি প্রবলেম ফেস করবেন? আপনি কিছু বিহেভিয়ারাল বায়াস ফেস করতে পারেন। দিস উইল অ্যাকচুয়ালি রিডিউসেস দ্য কোয়ালিটি অফ ইউর এস্টিমেট। সো সেটা নিয়ে আপনাকে অ্যাওয়ার থাকতে হবে যে আমাকে যেন এই বায়াস গুলো আমি যখন এস্টিমেট করছি তখন যেন এফেক্ট না করে। বাট দ্য থিং ইজ ভেরি কমন যে আমরা এফেক্টেড হই। সো লেটস টক অ্যাবাউট যে আমরা আহ, বুঝতে পারি কিনা যেগুলো আমাদেরকে কিভাবে এফেক্ট করে। ফার্স্ট অফ অল, ওভার কনফিডেন্স বায়াস। দ্য আইডিয়া ইজ দ্যাট অ্যানালিস্ট যখন বলছে যে রেভিনিউ 5% গ্রো করতে পারে নেক্সট ইয়ারে, আচ্ছা বললো, আর এটা যখন তিনি রিপোর্ট করলেন তিনি লিখলেন যে 2%-এর সাথে কি আছে, +-2% আছে, বিকজ ইউ আর নট সার্টেন যে এই 5% যে গ্রো করাচ্ছে এটা কি থাকবে কিনা। থিংস মাইট বি গুড থিং, থিংস মাইট বি নট ইন গুড থিং, থিংস মাইট বি ইন নো থিং। সো এখন আপনি যখন এস্টিমেট করছেন তখন আপনি আহ, একটা পার্সেন্টেজ আপনাকে বুঝতে হয় যে এই পার্সেন্টেজের জন্য আপনার এস্টিমেশনটা এরর হতে পারে। ফর এক্সাম্পল আপনি এস্টিমেট করলেন 6%, আপনি বললেন সর্বোচ্চ হয়তো বা 4-8%-এর মধ্যে থাকতে পারে। তো 6 থেকে 4-8% এটা কতটুকু ডিস্টেন্স? +-2%। এখন +-2%-এ আমাদের 6% থেকে কি করছে, ভ্যারি করছে। এখন ইফ দ্য থিং ইজ দ্যাট আপনি আহ, এটা হচ্ছে এররের পার্সেন্টেজ, +-2%। এখন আপনি যদি ঠিক মতো কনফিডেন্ট না হন, বা আপনি যদি ওভার কনফিডেন্ট হন আপনার এস্টিমেশনে, থিং ইজ লাইক দ্যাট, আপনি বললেন যে রেভিনিউ গ্রোথ অ্যাকচুয়ালি হতে পারে 7.5 থেকে 8.5 এর মধ্যে। এখন কোন রেঞ্জটা মোর ন্যারোয়ার, 7.5 থেকে 8.5 যেটা বলেছে সেটা মোর ন্যারোয়ার, নাকি 6 to 8 যেটা বলেছে সেটা মোর ন্যারোয়ার? বলেন, আমাকে একটু চ্যাট বক্সে লিখে জানান যে কোন এস্টিমেশনটা মোর ন্যারোয়ার, 6 to 8%টা, নাকি 7.5 to 8.5%, এই রেঞ্জটা মোর ন্যারোয়ার, ন্যারো, লেস ওয়াইডার? এটা আমাকে বলেন। 6 to 8% আর 7.5% to 8.5%, এই দুটা, আমি দুটো রেঞ্জ বলেছি, এই দুটো রেঞ্জের মধ্যে কোন রেঞ্জটা ন্যারো? সো ইউ মেনশন 7.5 to 8.5, ইয়া। এখন এই নাম্বারটা ন্যারো। এখন আপনি যখন কনফিডেন্ট থাকবেন আপনার রেঞ্জটা ন্যারো হলে ঠিক আছে, যদি আপনার রিয়েলি ওই ব্যাপারে নলেজ থাকে। বাট ইফ ইট ইজ সাচ দ্যাট আপনি এস্টিমেট করেছেন 7.5 to 8.5,
রিয়েলি রেভিনিউ গ্রো করলো 4%। হোয়াট ডু থিঙ্ক, এই 4% যেটা রিয়েলি গ্রো করলো সেটা কি 7.5 এর কাছাকাছি আছে নাকি 6 এর কাছাকাছি আছে? মানে আগের আরেকটা এস্টিমেট আমরা দিয়েছিলাম 6 to 8%। আমি জানতে চাইছি যে 4% কোন নাম্বার, কোন রেঞ্জের কাছাকাছি, 6 to 8% এর কাছাকাছি নাকি 7.5 to 8.5 এর কাছাকাছি? সো ইট ইজ ক্লোজার টু 7.5 to 8.5। নো, ইয়া, 6 to 8% এটার কাছাকাছি। তার মানে এটা 7.5 to 8.5 এর মধ্যে ছিল না। So, তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে, আমরা যদি কনফিডেন্ট হই, আমাদের রেঞ্জটা ন্যারো হলে ওকে। বাট আমরা যদি কনফিডেন্ট না হই, আমাদের ফোরকাস্টিং এ যদি এররের পার্সেন্টেজ বা এরর এস্টিমেশন বেশি থাকে বা বেশি, আমার কনফিডেন্স যদি কম থাকে, তাহলে আমার রেঞ্জটা কি ওয়াইডার হতে হবে নাকি ন্যারোয়ার হতে হবে? আমি যে রেঞ্জ এস্টিমেট করব সেই রেঞ্জটা কি আমার ওয়াইডার হতে হবে নাকি ন্যারোয়ার হতে হবে? ইট শুড বি ওয়াইডার। বাট যারা ওভার কনফিডেন্ট, তারা যেটা করে তারা হচ্ছে, কারণ এই রেঞ্জটা আসে কিন্তু আপনার কোত্থেকে আসে, রেঞ্জটা আসে হচ্ছে আপনার এররের এস্টিমেশন থেকে। প্রবাবলি আর ফ্যামিলিয়ার উইথ দিস, যে আপনি যখন কনফিডেন্স ইন্টারভ্যাল এস্টিমেট করেন, ইউ ডু এক্স প্লাস মাইনাস, তারপর কি করেন, জেড স্কোয়ার নেন, তারপর স্ট্যান্ডার্ড এরর নেন, সিগমা ওভার রুট এন। এখানে এই যে, এটা কি স্ট্যান্ডার্ড এরর না? আর এই ফ্যামিলিয়ার উইথ দিস স্ট্যাটিস্টিক্স থেকে, এটার নাম কি? স্ট্যান্ডার্ড এরর। এখন আপনি যদি এটাকে কি করেন, আন্ডার এস্টিমেট করেন, এটাকে যদি কি করেন, আন্ডার এস্টিমেট করেন, হোয়াট ইজ লাইকলি টু হ্যাপেন, আপনি যে কনফিডেন্স ইন্টারভাল নেবেন এটা খুব টাইট কনফিডেন্স ইন্টারভাল হবে, ন্যারো ইন্টারভাল হবে। আর আপনি যদি এটাকে ঠিক মতো এস্টিমেট করেন, মানে আপনি যদি আন্ডার এস্টিমেট না করেন, তাহলে কনফিডেন্স ইন্টারভাল যেটা হবে সেটা কি হবে, এটা চেয়ে কি হবে, ওয়াইডার হবে। আর আপনি যদি, আপনার কনফিডেন্স লেভেল যদি খুব কম থাকে, তাহলে আপনার এই যে এররের নাম্বারটা কি হবে, বেশি হবে। এররের নাম্বার যদি বেশি, আপনি যদি কনফিডেন্স ইন্টারভাল করবেন সেটা কি হবে, আরো বড় হবে। So higher confidence be should give you the lower, higher confidence should give you the lower interval। ঠিক আছে? আর আমরা যেটা করি সেটা হচ্ছে, আমরা ওভার কনফিডেন্সে থাকার কারণে আমরা যে রেঞ্জ এস্টিমেট করি, দ্যাট রেঞ্জ অফেন ডাজ নট কন্টেন দ্য অ্যাকচুয়াল এস্টিমেট। হোয়াট ডাজ ইট মিন, আমি সে ফর এক্সাম্পল বললাম যে গ্রোথ হবে 6 to 8%, বাট দেখা গেল গ্রোথ হলো 11%। So you see, the 11% is very distant from 6 to 8%. আর আমি যদি ঠিক মতো কনফিডেন্ট হতাম 90%, বা আমার যদি কনফিডেন্স কমও থাকতো, তখন আমার রেঞ্জ যদি আপনার বড় থাকে, সে 6 to 10% আমার রেঞ্জ, তখন কিন্তু 11% আমার রেঞ্জের কাছাকাছি আছে। বোঝা গেছে ওভার কনফিডেন্স বায়াসটা কি? The simplistically speaking, when you underestimate the forecasting error। বোঝা গেছে ওভার কনফিডেন্স বায়াস? ইয়েস অর নো? Yes, sir. ওকে। সো আমরা আহ, আপনার নেক্সট ওয়ান হচ্ছে ইলিউশন অফ কন্ট্রোল বায়াস। এখানে আমরা যেটা বলার চেষ্টা করি যে আপনি যখন ফোরকাস্ট করেন, এটা সাধারণত আমরা যে বায়াস গুলো কথা বলছি, এটা সবসময় যে ফোরকাস্ট স্পেসিফিক এরকম তা না, এটা অন্য ক্ষেত্রেও এই বায়াস গুলো কাজ করতে পারে। দ্য আইডিয়া হচ্ছে, আমরা সামটাইমস দেয়ার আর সাম ভ্যারিয়েবল যেটার উপর আমার কন্ট্রোল নাই। ফর এক্সাম্পল ইনফ্লেশন। সো ইট ডিপেন্ডস অন নাম্বার অফ ফ্যাক্টরস, এবং আপনি ফর শিওর বলতে পারেন না যেটা কমবে বাড়বে বা কতটুকু থাকবে। ইউ মাইট ক্যান গেস যে এটা এই ডিরেকশনে যেতে পারে, বাট সামটাইমস উই মেক কমেন্ট ইন সাচ এ ওয়ে, অর উই মেক এ বিলিভ ইন সাচ এ ওয়ে যে
আম ফর শিওর যেটা আর কখনো ডাবল ডিজিট যাবে না, এটা সবসময় 9% বা এর কম থাকবে। সো এই যে আহ, এই ব্যাপারটা এইভাবে কনক্লুড করা, দ্যাট ইজ অ্যান আইডিয়া অফ ইলিউশন অফ কন্ট্রোল বায়াস। সো দিস ইজ নট সামথিং যেটার উপর আপনার কন্ট্রোল আছে। সো এখানে আমরা কিছু রিকমেন্ডেশন আছে যেগুলোকে কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি। ফর এক্সাম্পল, ওভার কনফিডেন্স এর ক্ষেত্রে আমাদের একটা রিকমেন্ডেশন হচ্ছে যে অন্যরা যেভাবে ফোরকাস্ট করছে, ইউ ক্যান ফলো দ্য প্র্যাকটিস অফ দ্যাম অলসো। তারপর ইলিউশন অফ কন্ট্রোল আমরা আহ, যেটা মিটিগেট করতে পারে সেটা হচ্ছে আহ, যে ভ্যারিয়েবলস গুলো সম্পর্কে বা যে ভ্যারিয়েবলস গুলো আপনার আহ, যে ভ্যারিয়েবলস গুলো আপনার কি বলবো, আহ, আপনি যখন কোন একটা মডেল লিখবেন, যে আমি এই x1 x2 x3 দিয়ে y কে এস্টিমেট করতে পারি, সো ডোন্ট ইনক্লুড এনি এক্স ভেরিয়েবল যেটার আসলে এক্সপ্লেনেটরি পাওয়ার নাই। সো যেটার আপনার এক্সপ্লেনেটরি পাওয়ার আছে সেটাকে ইনক্লুড করবেন। দেন কনজারভেটিজম বায়াস, এখানে আমরা যে বায়াসটাকে হাইলাইট করি আর একটা অ্যাঙ্করিং বায়াস। সো উই স্টিক টু দা এক্সিস্টিং এইগুলা কি এক্সামে স্যার নাম্বার। থিওরি আসে স্যার এইগুলা? বুঝি নাই। স্যার এক্সামিক কোশ্চেন কি এগুলো ডিসক্রাইব করার জন্য আসে এরকম? জি 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 জি, এটা হচ্ছে আমরা যে একটু আগে ফাইন্যান্সিয়াল মডেলিং এর কথা বলছি না, মানে আপনি যখন ফিউচারে নাম্বার এস্টিমেট করবেন তখন আপনাকে যেই বায়াস গুলো এফেক্ট করতে পারে সেটার কথা বলছি। বোঝা ও গেছে স্যার কেন? এক্সামে কি বলবে স্যার এই যে এগুলো ডিসক্রাইব করতে এরকম? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কনজারভেটিজম বা অ্যাঙ্করিং আমরা যেটা বলি সেটা হচ্ছে, ফর এক্সাম্পল ইউ হ্যাভ সাম সার্টেন ফ্যাক্ট যে একটা কোম্পানি বা আপনার কোম্পানিটা, আমি তার কস্ট অফ গুড সোল্ড বা কস্ট অফ সেলস যেহেতু গত 5 বছর 50% ছিল, এবার আপনি ইউ ডোন্ট এক্সপেক্ট যেটা 48 to 52% বাইরে যাবে। বাট থিংস মাইট বি ইন ভেরি আনএক্সপেক্টেড ডিরেকশন, যে কোম্পানির কস্ট অফ সেলস হয়তো বা 65% চলে যেতে পারে, বিকজ কস্ট অনেক বেড়ে যাচ্ছে, কোম্পানি হয়তো বা প্রাইস সেভাবে রিভাইজ করতে পারে নাই, বাট ইউ ডোন্ট ওয়ান্ট টু বিলিভ ইট। আপনি উম, বলছেন যে এটা 48 থেকে কোনোভাবে 52 এর এই রেঞ্জের বাইরে যাবে না। এখন আহ, আপনি কেন এটা করছেন না? বিকজ দিস অ্যাকচুয়ালি এফেক্ট ইউ, দিস অ্যাকচুয়ালি হার্ট ইউ, আপনি যদি এটা করেন। So আপনি চাইছেন না যে এটা কনসিডার করতে। সো দ্যাট ইজ ওয়ান ফ্যাসেট অফ কনজারভেটিজম বায়াস। রিপ্রেজেন্টেটিভনেস বায়াস আমরা যেটা করি, ফর এক্সাম্পল, দ্য আইডিয়া ইজ সে আপনার কোভিড এর সময়ে দেখেছেন, ইফ আই টেক ইউ গুড এক্সাম্পল, আপনার যারা স্যানিটারি প্রোডাক্টস এ বিজনেস করে, দে এক্সপিরিয়েন্সড আ সিগনিফিক্যান্ট পার্সেন্টেজ অফ গ্রোথ। এখন ফর এক্সাম্পল, রিসেন্টলি আরেকটা ভাইরাসের আউটব্রেক হলো। এখন আপনি এই ভাইরাসটাকে ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা না করে যেটা কি কি কনসিকুয়েন্স হতে পারে, এটা আপনার বিজনেস কিভাবে, এটা একটা পজিটিভ বা নেগেটিভ সাইড হতে পারে, বাট ইউ আর থিঙ্কিং অফ যে এই বিজনেস, এই আউটব্রেকটা মাইট বি সিমিলার টু দা কোভিড এর আউটব্রেকের মতো। সো তখন যেহেতু স্যানিটারি প্রোডাক্টস এর সে 50% গ্রোথ হয়েছে, এবারে 50% গ্রোথ হবে। সো দিস মাইট বি দ্য কেস যে আপনি আহ, মানে আপনি এখন যে ইন্ডাস্ট্রিতে রাইট নাও আছেন, মানে স্যানিটারি ইন্ডাস্ট্রিতে, এখানে আসলে 10-15% বেশি গ্রোথ হওয়ার কথা না, বাট ইউ অল অন এ সাডেন জাম্প টু 50%। হোয়াই? কারণ আপনার কাছে মনে হয়েছে যে এখন যে আউটব্রেকটা হচ্ছে, দ্যাট ইজ মাইট বি সিমিলার টু দ্য কোভিড-19 আউটব্রেক। সো
আপনি মনে করছেন যে এখনকার সিচুয়েশন ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য কোভিড-19 সিচুয়েশন। এই আইডিয়াটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভনেস বায়াস। এখানে আমরা যেটা হয় সেটা হচ্ছে বেস রেট কে আমরা নেগলেক্ট করি। So, আমরা একটু আগে যেটা বলছিলাম যে এখন কারেন্ট সিনারিও হচ্ছে 10 to 15%। সো ইউ ক্যান থিঙ্ক অফ যে 10 to 15% থেকে 5-6% বা 7% বা 10% বেড়ে এটা 25% হবে, বাট ইউ ক্যান নট ডিরেক্টলি জাম্প টু 50%। তো কেন আমি 50%-এর জাম্প করলাম, কারণ আমার কাছে মনে হয়েছে যে আউটব্রেক ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য কোভিড-19 আউটব্রেক। যখন আমরা হয়তো বা 50% গ্রোথ পেয়েছিলাম, বাট might not be the current situation is exactly similar to the that kind of situation. Acha. Confirmation bias. So the idea is very simple, and we often have to suffer from it. For example, আপনার একটা ফ্যাক্ট আপনার মাথায় আছে, না এটা আসলে ফ্যাক্ট না, এটা কাইন্ড অফ অপিনিয়ন। So you are thinking of the inflation is slowing down for the new government. So you expect that it will be come down to 7%. আচ্ছা, এটা ঠিক মতো যাচ্ছে। এখন সে কোথাও ওয়ার হলো অথবা কোনো ন্যাশনাল ক্রাইসিস হলো, এখন এই সকল কারণে ইনফ্লেশন কি হতে পারে, আবার বেড়ে যেতে পারে। এখন আপনি বেড়ে যাওয়া সংক্রান্ত যে স্পেকুলেটিভ নিউজ গুলো সেগুলোকে আপনি কোনোভাবেই গ্রাহ্য করছেন না, এগুলোকে ইগনোর করছেন। আবার যে নিউজ গুলো আপনার 7% ইনফ্লেশন কমে গেছে বা কমে যা আরো যেতে পারে এটাকে সাপোর্ট করছে, সেই নিউজ গুলো আপনি পড়ছেন বা সেই নিউজ গুলোকে আপনি এভিডেন্স হিসেবে ধরে নিচ্ছেন, এগুলোকে অনেক বিশ্বাসযোগ্য মনে করছেন। In that case, you are actually trying to confirm your existing opinion or confirming your existing belief. So that is actually damaging. In that case, you might ignore the reality. So এই জন্য আমরা যেটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে you have to be careful not to overlook any kind of information that might affect you. So আপনাকে আপনার যারা পিআর আছে তাদেরও কমেন্ট নিতে হবে, ঠিক আছে? So these are the biases which we commonly face এটা যে কোনো ডিসিশন মেকিং এ। আর এটা আমরা এখানে কানেক্ট করেছি হচ্ছে ফাইন্যান্সিয়াল মডেলিং করার ক্ষেত্রে এই বায়াস গুলো এফেক্ট করতে পারে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ওয়ান, ইউ মাইট বি ফ্যামিলিয়ার উইথ, মানে আমরা যখন ফাইন্যান্সিয়াল মডেলিং করতে যাই তখন আমাদেরকে অনেক ধরনের ফ্যাক্টরস আমাদের কনসিডারেশনে রাখতে হয়। ফর এক্সাম্পল, আপনি আপনার ইন্ডাস্ট্রিতে আপনার কোম্পানি বা আপনি যে ইন্ডাস্ট্রির অ্যানালাইসিস করছেন সেই ইন্ডাস্ট্রির কম্পিটিটিভনেস অ্যাসেস করছে। ফর এক্সাম্পল এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি। সো এখানে কিছু নতুন এয়ারলাইন্স আসছে বা অনেক কথাবার্তা শোনা যাচ্ছে। So you are thinking of that how it might affect the future forecast of the airline companies, industry revenue, and the financial position of the constituent companies in the coming time. So আপনি এই অ্যানালাইসিসটা করতে পারেন উইথ দ্য হেল্প অফ পোর্টারস 5 ফোর্সেস মডেল। এটার সাথে আপনি ফ্যামিলিয়ার থাকার কথা। ফর এক্সাম্পল, আমরা যদি এটাকে ডিরেক্টলি কানেক্ট করার চেষ্টা করি, আপনি যে ইন্ডাস্ট্রির অ্যানালাইসিস করছেন বা আপনার কোম্পানিটা যে ইন্ডাস্ট্রিতে আছে সেখানে যদি সাবস্টিটিউট প্রোডাক্টস এর থ্রেড যদি লো থাকে, সো অবভিয়াসলি কাস্টমাররা খুব সহজে কি করতে পারবে না, আপনার সুইচ করতে পারবে না। এখন সুইচ যদি কাস্টমাররা ঠিক খুব কুইকলি করতে না পারে, হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনি কি তাদের উপর প্রাইস দিয়ে ডোমিনেট করতে পারবেন কি? আপনি তখন প্রাইস দিয়ে তাদের উপর ডোমিনেট করতে পারবেন, দে উইল নট, দে উইল হ্যাভ আ লেস বার্গেন উইথ ইউ। এরপর আপনার যে ইন্ডাস্ট্রিতে আছেন, ফর এক্সাম্পল এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি আমরা যেটা কথা বলছি, uh, if you compare the airfare of the constituent companies in the airlines industry in our country, local, very unlikely যে আপনি 1 টাকা বা 5 টাকা তফাৎ পাবেন তাদের ফেয়ারের মধ্যে, very unlikely. So their price is almost same.
সো এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে দেয়ার ইন্ডাস্ট্রি রাইভালরি ইজ টু স্ট্রং। মানে একজন কাস্টমার একটা এয়ারলাইন্স থেকে আহ, আপনার এই এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিতে যে কোম্পানিজ গুলো আসছে, তাদেরকে বেশ অনেক টাকা খরচ করে আসতে হয়েছে, বেশ অনেক সেট আপ এস্টাবলিশমেন্ট খরচ করে আসতে হয়েছে। And now if they want to make money out of it, they have to compete very strongly. Otherwise, they'll have to leave the business. So এটা যখন হয়ে থাকে তখন আপনি আহ, আপনার প্রাইসিং পাওয়ার কম থাকে। প্রাইসিং পাওয়ার বলতে কাস্টমারদের উপর প্রাইসিং পাওয়ার কম থাকে। ফর এক্সাম্পল, কোনো একজন কোম্পানি হেভি ডিসকাউন্ট দিচ্ছে, 50% ডিসকাউন্ট ফর এক্সাম্পল। এখন অন্য এয়ারলাইন্স গুলো বসে থাকতে পারে না, কারণ হচ্ছে আপনার কাস্টমার্স গুলো কুইকলি সুইচ করবে। তো তারাও দেখবেন যে কুইকলি তারা একই পার্সেন্টেজ ডিসকাউন্ট দিচ্ছে তাদের ফেয়ারে। তো তখন কিন্তু আলটিমেটলি আপনার প্রাইসের উপর আপনার কি থাকছে না, কন্ট্রোল থাকছে না। নেক্সট ওয়ান, আপনার সাপ্লায়ার্সদের যদি বার্গেনিং পাওয়ার হাই থাকে, তখন আপনার কস্টের উপর প্রেশার বেড়ে যেতে পারে। ইন দ্যাট কেস আপনি আপনার আর্নিংস পটেনশিয়াল মাইট বি লোয়ার। সো দেয়ার আর সাম কোম্পানিজ, ফর এক্সাম্পল, যেটা হতে পারে আপনার আহ, কোন ইন্ডাস্ট্রি কথা বলবো, ধরে নিলাম যে কোম্পানিজ গুলো খুব আহ, আপনার ভেজিটেবল অয়েল ব্যবহার করে তাদের কাঁচামালে। ধরে নিচ্ছি যে ভেজিটেবল অয়েলের যারা সাপ্লায়ার্স, দে আর ভেরি মাচ ডমিনেটিং। এখন আপনি বা যে ইন্ডাস্ট্রিটা তাদের উপর ডিপেন্ডেন্ট, তারা চাইলেই আহ, একটা স্ট্রং বার্গেন করতে পারছে না। সেটা যদি করতে না পারে, তাদের আর্নিংস গ্রোথ পটেনশিয়ালিটি মাইট বিকাম লোয়ার। দেন কাস্টমারের বার্গেনিং পাওয়ার যদি অনেক হাই থাকে, তখন আপনার প্রাইসিং পাওয়ার কি হয়ে যায়, লো হয়ে যায়। সেটা অ্যাকচুয়ালি হ্যাপেন্স যখন কাস্টমার বেস ছোট থাকে। ফর এক্সাম্পল, আপনি যদি যে কোম্পানিজ গুলো বাংলাদেশে ওয়্যারলেস টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইড করে, তারা যে কোম্পানিজ গুলো থেকে সার্ভিস নিয়ে থাকে, সে নোকিয়া, সিমেন্স বা ওরাসকম বা এই কোম্পানিগুলো থেকে, আজিয়াটা, এই কোম্পানিগুলো বাংলাদেশের বায়ার, মানে এদের সার্ভিস যারা নিয়ে থাকে, হাতে গোনা 5 জন বা 6 জন। সো যেহেতু লিমিটেড নাম্বার অফ বায়ার, সো সাপ্লায়ার্স কিন্তু একটা ডাউন, মানে মানে ডাউন পজিশনে থাকে। সো সাপ্লায়াররা চাইলে কি করতে পারে না, তাদের উপর স্ট্রং প্রেসার ক্রিয়েট করতে পারে না, বা প্রাইস চাইলেই বাড়াতে পারে না। আচ্ছা, নেক্সট অন ইন্ডাস্ট্রি যদি এমন হয় যে এখানে যে কোনো যে কোনো সময়ে যে কোনো অ্যামাউন্ট দিয়ে মার্কেট এন্টার করতে পারে, তখন আপনার প্রাইসিং পাওয়ার কম থাকে, আপনি প্রফিটেবিলিটি কম থাকে। দা অপোজিট ইজ ট্রু। এখন আমরা যেটা আহ এটার সাথে যেটা কানেক্টেড, দ্যাট ইজ, যখন ফোরকাস্ট করেন, সেটা সেলস এর ফোরকাস্ট হোক, কস্টের ফোরকাস্ট হোক, ইউ ক্যানট অ্যাভয়েড দ্য ইনফ্লেশন, ইউ আর সাবজেক্ট টু ইনফ্লেশন। দেয়ার ইজ নো অ্যাবসলিউটলি দেয়ার ইজ নো প্রোডাক্ট ইন দিস ওয়ার্ল্ড যেটা ইনফ্লেশন দ্বারা এফেক্টেড হয় না। ফর দ্য আইডিয়া ইজ যে কারো জন্য এটা ইফেক্ট বেশি, কারো জন্য এটা কম। অ্যাজ আই জাস্ট হ্যাভ মেনশনড এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি, কোভিড এর সময় যেটা হয়েছিল, আপনার জেট ফুয়েলের প্রাইস বেড়ে গিয়েছিল ডিউ টু লকডাউন। তারপর আবার রাশিয়া ইউক্রেন ওয়ারের সময় কি হয়েছিল, এয়ারলাইন্স এর ফেয়ার অনেক বেড়ে গিয়েছিল ডিউ টু আপনার রেস্ট্রিকশন অন দা ফসিল ফুয়েল, এটসেট্রা। সো
এই যে আপনার ইনপুটের খরচ বেড়ে যাচ্ছে, এটাকে কোম্পানি কিভাবে হ্যান্ডেল করে, বা আপনি অ্যানালিস্ট হিসেবে কিভাবে আপনি এই ব্যাপারটাকে কনসিডারেশনে নিবেন? এখন দেয়ার আর সাম কোম্পানিজ যাদের ভার্টিক্যাল ইন্টিগ্রেশন থাকে। ফর এক্সাম্পল, আপনার কাদের কথা বলবো, আপনার সে আইসক্রিম ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা, তাদের বড় একটা ইনপুট হচ্ছে মিল্ক, আরো বড় একটা ইনপুট হচ্ছে সুগার। এখন তারা যদি এটা করতে পারে, মিল্কের যে প্রাইস, এটাকে যদি তারা ফিক্স করতে পারে থ্রু ডেরিভেটিভ কন্ট্রাক্ট, আর সুগারের প্রাইসকে যদি ফিক্স করতে পারে, তারা কিন্তু মোটামুটি একটা সেফ পজিশনে থাকতে পারে। এখন যখন শর্ট টাইমে যখন প্রাইস চেঞ্জ হয়, এটা সাধারণত হ্যাজটা করা যায়। বা প্রাইসের চেঞ্জটা যদি আপনার লঙ্গার টার্মের জন্য হয়, এই হেজিংটা করা যায় না। এবং হ্যাজ যদি আমি করতে না পারি, আমি যদি কাস্টমারের উপর প্রাইস বাড়িয়ে দিই, ফর এক্সাম্পল আমার সুগারের প্রাইস বেড়ে গেল, তো আইসক্রিমের প্রাইস, ফর এক্সাম্পল সুগারের প্রাইস যতটুকু বেড়ে গেল, আমি আইসক্রিমের প্রাইস ততটুকু বাড়িয়ে দিলাম। সো হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, যে কাস্টমার মাইট অ্যাভয়েড ইউর প্রোডাক্ট অর সুইচ টু অ্যানাদার প্রোডাক্ট, এই প্রবলেম গুলো হতে পারে। এখন এটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি, বা এটাকে কোম্পানি কিভাবে টেক কেয়ার করে? এখন অ্যানালিস্টের জন্য যেটা জরুরি সেটা হচ্ছে ইনপুট প্রাইস কখন মুভ করতে পারে, সেটা নিয়ে অ্যানালিস্টকে অ্যাওয়ার্ড থাকতে হয়। এবং কোন পয়েন্টে কোম্পানি প্রাইস বাড়ায়, বা কোম্পানি আদৌ কি প্রাইস বাড়াবে কিনা, এই সাইকোলজি গুলো বুঝতে হয়। সো দেয়ার ইজ এ সিচুয়েশন যে, ফর এক্সাম্পল ইনপুটের প্রাইস তো সবার জন্য বেড়েছে, বা সুগারের প্রাইস সবার জন্য বেড়েছে। এখন আপনার কোম্পানি হ্যাচ একটা ওয়ে বললাম, যেটা একটা হচ্ছে ডেরিভেটিভ কন্ট্রাক্ট করে, আরেকটা হচ্ছে তার যদি ভার্টিক্যাল ইন্টিগ্রেশন থাকে, তার যদি নিজের সুগার ম্যানুফ্যাকচারিং কোম্পানি থাকে, সে এটার মাধ্যমে তার খরচকে কন্ট্রোলে রাখতে পারবে। বাট এমন যদি হয় আইসক্রিমের প্রাইস সব কোম্পানি বাড়িয়ে দিল, বাট আপনার কোম্পানি কি করলো, বাড়ালো না। আপনার কোম্পানি কখন বাড়ালো, সবাই যখন বাড়িয়ে ফেললো তারপর। এখন কার সেলস বেশি এফেক্টেড হবে, যে প্রথমে বাড়িয়েছে সে, নাকি যে শেষে বাড়িয়েছে সে? হোয়াট ডু থিঙ্ক, কার সেলস সবচেয়ে বেশি কমবে? যে প্রথমে প্রাইস বাড়িয়েছে সেই কোম্পানিটা, নাকি সব শেষে যে প্রাইস বাড়িয়েছে সেই কোম্পানিটা? আইডিয়া ইজ দ্যাট যে কাস্টমার মাইট ফিল গুড যখন আপনার সে দেখবে যে একটা কোম্পানি প্রাইস সবাই যখন বাড়াচ্ছে, সে বাড়াচ্ছে না, তখন কিন্তু তার একটা লয়্যালটি কাজ করবে কোম্পানির জন্য। বাট অন্যদের সেলস কিন্তু বেশ ভালোভাবে কি হবে, এফেক্টেড হবে। দিস আর সাম ডাইনামিক্স। আরো একটা ডাইনামিক আছে, যে কাস্টমার আপনার প্রাইসে কতটুকু সেন্সিটিভ। দেয়ার আর সাম প্রোডাক্টস ইন হুইচ ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ভেরি হাই। আপনি হয়তো ইলাস্টিসিটি অফ ডিমান্ডের কথা শুনেছেন, বাট দেয়ার আর সাম প্রোডাক্ট যেখানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ নট টু হাই। তো সেখানে আপনি চাইলে কি করতে পারেন, প্রাইস বাড়াতে পারেন। আপনার কাস্টমার এস দে আর নট ভেরি প্রাইস সেন্সিটিভ, কি হবে না, এফেক্টেড হবে না। এখন কথা হচ্ছে, সে ফর এক্সাম্পল আমি ধরে নিলাম একটা 1 কিলো আইসক্রিমে আপনার ধরে নিলাম 500 গ্রাম সুগার ব্যবহার করা হয়, এবং 500 গ্রাম সুগারের দাম ধরে নিলাম 5 টাকা বেড়ে গেল। এখন আপনি যদি আপনার আইসক্রিমের দাম 5 টাকা বাড়িয়ে দেন, তাহলে কি আপনার প্রফিট ইনটেক থাকবে কিনা? হোয়াট ডু ইউ থিঙ্ক?
আমার কোশ্চেনটা কি ক্লিয়ার? সে আমার আইসক্রিম, যে আইসক্রিমটা আমরা কথা বলছি সেখানে 500 গ্রাম সুগার ইউজ করা হয়, এবং ধরে নিলাম সেই আইসক্রিমটার দাম হচ্ছে 100 টাকা। এখন 500 গ্রাম সুগারের দাম আগের তুলনায় 5 টাকা বেড়ে গেল। এখন আমি যদি আমার আইসক্রিমের দাম 100 টাকার জায়গায় 105 টাকা করি, তাহলে কি আমার আইসক্রিম থেকে যে প্রফিটটা আমি করতাম, বা আইসক্রিম যতজন কিনতো, এই ব্যাপারগুলো কি সেম থাকবে কিনা, নাকি চেঞ্জ হবে? What do you think? অথবা আমার প্রফিটেবিলিটি, প্রফিট মার্জিন, এগুলো কি সেম রাখা যাবে নাকি কমে যাবে? এনি গেস কি হতে পারে? তো চেঞ্জ হবে স্যার। আচ্ছা, কোনটা চেঞ্জ না হতে পারে? আচ্ছা, আমরা ছোট একটু এক্সাম্পল কুইক ডিসকাস করছি। আলফ্রেডো ইনকর্পোরেটেড সেলস স্পেশালাইজড নেটওয়ার্ক কম্পোনেন্ট, এই ফার্মটি ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে গত বছরে। রেভিনিউ আছে, কস্ট অফ গুডস সোল্ড আছে, গ্রস প্রফিট আছে, এসজি সেলস জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 30,000, অপারেটিং প্রফিট আছে 30,000। বলা হচ্ছে এই কোম্পানিটা যে ইনপুট ইউজ করতো তার কস্ট অফ গুডস সোল্ড রিফ্লেক্ট করছে, সেটা বেড়ে গেছে বাই $5 পার ইউনিট। মানে 1,000 ইউনিটের জন্য 40 টাকা করে যেটা পার ইউনিটে লাগতো, সেটা এখন কত হয়ে গেছে? 45 হয়ে গেছে। প্রথমে বলা হচ্ছে যে ক্যালকুলেট দ্য গ্রস মার্জিন এন্ড দ্য অপারেটিং মার্জিন ফর আলফ্রেডো ইনকর্পোরেটেড ফর 20X1। সো সিম্পলি আমরা গ্রস মার্জিন কিভাবে ক্যালকুলেট করতে পারি আমরা আগের টপিকে দেখেছি। গ্রস প্রফিট ডিভাইডেড বাই রেভিনিউ। সো 60,000 মাল্টিপ্লাইড বাই হোয়াট? 100,000। তাহলে কত হবে গ্রস প্রফিট? 60%। ঠিক আছে। আচ্ছা, এরপর কি ক্যালকুলেট করতে বলা হয়েছে? অপারেটিং মার্জিন। অপারেটিং প্রফিট কত এখানে? 30,000। 30,000 ডিভাইডেড বাই রেভিনিউ 100,000। কত হয় অপারেটিং প্রফিট মার্জিন? 30%। এখন বলা হচ্ছে তিনটা সিনারিও, কিসের সিনারিওর কারণে 20X2 তে তার গ্রস মার্জিন এন্ড অপারেটিং মার্জিন কি হবে যদি $5 ইনপুট কস্ট যখন বেড়ে যাচ্ছে, তার entire increase in input cost is passed on to the customer through an equal increase in the selling price. আমি একটু আগে যেটা বলছিলাম, আমার সুগারের যেটা আমি ব্যবহার করতাম সেটার খরচ বেড়ে গেছে 5 টাকা। আমি কাস্টমারের কাছে যে প্রাইস চার্জ করতাম 100 টাকা, সেটা এখন চার্জ করছি কত? 105 টাকা। বলা হচ্ছে যে নাম্বার অফ ইউনিট সোল্ড ইজ নট এফেক্টেড। একটু ভালোভাবে খেয়াল করেন, এটা যদি হয়ে থাকে, আগে যতজন কাস্টমার যতটা ইউনিট কিনতো, এটা এখন কোনো চেঞ্জ হয় নাই, আর আপনি কি করেছেন? সেলিং প্রাইস বাড়িয়ে দিয়েছেন। এটা যদি হয়ে থাকে, আপনার অপারেটিং প্রফিটের কোনো চেঞ্জ হবে না, বাট আপনার গ্রস মার্জিন, অপারেটিং মার্জিন এগুলো কমে যাবে। তার মানে 5 টাকা খরচ বেড়ে যাওয়া ইজ নট ইকুইভ্যালেন্ট টু 5 টাকার প্রাইস বাড়িয়ে দেওয়া। আমি বড় একটা বা স্ট্রং একটা স্টেটমেন্ট করেছি, একটু বোঝার চেষ্টা করবেন। 5 টাকা ইনপুটের খরচ বেড়ে যাওয়া আর আউটপুটের প্রাইস 5 টাকা বাড়িয়ে দিলে আপনার গ্রস প্রফিট, অপারেটিং প্রফিট এগুলো কি থাকবে না? সেম থাকবে না, অবভিয়াসলি কমে যাবে। তার মানে আপনাকে আউটপুটের প্রাইস কি 5 টাকা বাড়ালে হবে, নাকি এর চেয়ে বেশি বাড়াতে হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? 5 টাকার চেয়ে বেশি বাড়াতে হবে স্যার। 5 টাকার চেয়ে বেশি বাড়াতে হবে। সো আমরা প্রথমে একটু দেখার চেষ্টা করি যে 5 টাকা যদি আমি বাড়াই তাহলে কি হয়। সো 5 টাকা যদি বাড়াই, আহ এই যে সেলিং প্রাইস, এটা কত হবে? 100, এটা কত হবে বলেন? এটা কত হবে? 100 যেটা আমরা দেখতে পাচ্ছি এখনকার সেলিং প্রাইস, এটা কত হবে? 105 হবে নাকি? কত হবে? 105। 105 যদি হয়, আমার রেভিনিউ কোয়ান্টিটি যদি, সেলস কোয়ান্টিটি যদি এফেক্ট না হয়, তাহলে আমার রেভিনিউ কত হবে বলেন? এটা হবে না রেভিনিউ, নাকি? এটা হবে, এই যেটা। আর আমার কস্ট অফ গুডস সোল্ড বেড়ে গেল কত?
40 থেকে 45 হয়ে গেল। সো 1,000 প্রোডাক্টের জন্য আমার খরচ হলো কত? 45,000। এখন আমার গ্রস মার্জিন কত? 60,000। মানে এটা হচ্ছে গ্রস প্রফিটের রেভিনিউ, মানে ডলার অ্যামাউন্টে। এখন আমি যদি গ্রস মার্জিন ক্যালকুলেট করি 60 / 105, হোয়াট ডু থিঙ্ক, এটা কি 60% থাকবে নাকি 60%-এর চেয়ে কম? হোয়াট ডু থিঙ্ক? পার্সেন্টেজ কম। 60%-এর চেয়ে কম, বাট আমি কিন্তু 5 টাকা খরচ বেড়েছে, 5 টাকায় প্রাইস বাড়িয়েছি, ঠিক কি না? আমার কস্ট বেড়েছিল $5, আমি প্রাইসও বাড়িয়েছি কত? $5। তাহলে হোয়াট ডু এক্সপেক্ট, যে 60% যদি রাখতে চাই, তাহলে আমি 5 টাকা বাড়ালে হবে না, কত বাড়াতে হবে? এর চেয়ে বেশি বাড়াতে হবে। সো কিভাবে বুঝবেন কত বাড়াতে হবে? আমি যদি এটা তো আমার এখানেই তো আমার কি হচ্ছে, কি রিফ্লেক্ট হচ্ছে? সেলিং প্রাইস রিফ্লেক্ট হচ্ছে এখানে, না তাই না? So আমি এটাকে প্রাইস এখানে রাখলাম, আর আমার কস্ট হলো কত? 45। তাহলে আমি প্রাইস মাইনাস কস্ট হলো কত? 45। এটা আমি কত চাই? আগেরটাই চাই নাকি 60% চাই? দেখা, এখন পিটা একটু সলভ করেন। পিটা একটু সলভ করে বলেন যে প্রাইস কত হলে আমার গ্রস মার্জিন 60% থাকবে। পারবেন না সলভ করতে? দেখেন এটা কি হবে, P-0.6P ইজ ইকুয়াল টু কত? 45। তাহলে P ইকুয়াল টু কত হবে? 45/0.44। ক্যালকুলেট করে বলেন প্রাইস কত হতে হবে? 110 সামথিং। ক্যালকুলেট করেন। 112.5। 112.5। বুঝতে পেরেছেন? So, আমি কিন্তু এটা কনস্ট্যান্ট রাখতে চাই, মানে আমি এটা রাখতে চাই, বাট তাহলে আমার 5 টাকা খরচ বেড়ে গেলে আমাকে প্রাইস বাড়াতে হবে কতটুকু? 112.5। ওকে, সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সো ইউ ক্যান অলসো এক্সপেক্ট যে অপারেটিং প্রফিট মার্জিনে কি হবে, আগের মতো থাকবে না। আগে ছিল কত পার্সেন্ট? 30%। এখন কত হয়ে গেল? 29% হয়ে গেল। থার্ড সিনারিও, সেলিং প্রাইসেস ইনক্রিজড বাই 5%। আচ্ছা, এখানে নাম্বার বি তে আমি নাম্বার এ আর নাম্বার বি একসাথে ডিসকাস করেছি। নাম্বার সি তে আমরা বলছি যে সেলিং প্রাইস ইজ ইনক্রিজ বাই 5%, নাম্বার অফ ইউনিট সোল্ড ডিক্রিজেস বাই 10%। হোয়াট ডু থিঙ্ক, ইট ইজ দ্য ওয়ার্স্ট সিনারিও? আগে ডিক্রিজ, প্রথমটাতে ডিক্রিজ হয় নাই, পরেরটাতে ডিক্রিজ হয়েছে 5%, এরপরে বলা হচ্ছে ডিক্রিজ হয়েছে কত পার্সেন্ট? 10%। হোয়াট ডু এক্সপেক্ট, গ্রস মার্জিন কি এই সিনারিতে সবচেয়ে কম হবে কিনা? অপারেটিং প্রফিট মার্জিন এই সিনারিতে সবচেয়ে কম হবে কিনা? ইয়েস অর নো? ইয়েস স্যার, সবচেয়ে কম হবে। সবচেয়ে কম হবে। সো সবচেয়ে কম দেখেন, এখানে গ্রস মার্জিন হয়েছে কত পার্সেন্ট? 57%। আচ্ছা, আর অপারেটিং প্রফিট মার্জিন কত হয়েছে? 25%। সো গ্রস মার্জিন আপনার দেখা যাচ্ছে এটা কি থাকছে? সেম থাকছে। গ্রস মার্জিন কেন সেম থাকছে আপনার? আচ্ছা, গ্রস মার্জিন আমাদের ইনিশিয়ালি 57 লাস্ট ইয়ার 57 ছিল। আচ্ছা, সো গ্রস মার্জিন, গ্রস মার্জিনে কি থাকছে? কনস্ট্যান্ট থাকছে, বাট আমার অপারেটিং প্রফিট মার্জিন কি হচ্ছে? বেশ কমে যাচ্ছে। সো দ্য আইডিয়া ইজ দ্যাট আপনার এই সিনারিতে এটা হচ্ছে। আর আমরা এখানে গ্রস মার্জিন যদি সেম রাখতে চাইতাম, তাহলে আমাদের প্রাইস কি করতে হতো? প্রাইস আমাদের বাড়াতে হতো 12.5%। সো দেয়ার মাইট বি কোয়েশ্চেন অন ইউর এক্সাম লাইক দিস, যে আপনার কোম্পানির মার্জিন সেম রাখতে প্রাইস কতটুকু বাড়াতে হবে। ঠিক আছে, সো উই হ্যাভ সাম রিমেনিং ডিসকাশন।